আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের সাধারণ গণিতের 17 অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নেই যে আমাদের গণিতের যে প্রশ্ন কাঠামো তার মধ্যে প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে 8টি, উত্তর দিতে হবে 5টির। মানে প্রত্যেক বিভাগ থেকে একটি করে উত্তর দিতে হবে। 4টি বিভাগ থেকে 8টি প্রশ্ন আসবে। ক বিভাগ থেকে একটি, খ বিভাগ থেকে একটি, গ বিভাগ থেকে একটি, ঘ বিভাগ থেকে একটি। অতএব আর 4টি প্রশ্ন উত্তর দিয়ে যে কোনো বিভাগ থেকে আরেকটি প্রশ্ন উত্তর দিতে পারবে। পরিসংখ্যান এমন একটি অধ্যায় যে অধ্যায় থেকে তুমি ইচ্ছা করলে একটি অধ্যায় করে 2টি প্রশ্ন উত্তর দিতে পারবে। সেই অধ্যায়ের আজকে আমরা প্রাথমিক আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এগুলো থেকেও আসবে, কিন্তু যে প্রশ্নগুলো আসবে সেগুলো থেকেও আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রয়োজনীয় তথ্য, এই তথ্যগুলো না জানলে পরে ক্লাসে তোমরা বুঝতে অসুবিধা হবে, এজন্য আলোচনা। পরিসংখ্যানের আবিষ্কারক যিনি তিনি হচ্ছেন রোনাল্ড এলমার ফিশার। পরিসংখ্যান কি আমরা যদি জানতে চাই, সংখ্যাভিত্তিক কোনো ঘটনা বা তত্ত্বকে পরিসংখ্যান বলে। যেমন ক্লাসের রোল নং বোঝাতে পারে, ওজন বোঝাতে পারে, কার বয়স কত সেটি বোঝাতে পারে। এটি হচ্ছে একটা পরিসংখ্যান। অর্থাৎ এবার আমরা জানবো তথ্য। কোনো ঘটনা বা বিশেষ বর্ণনাকে তথ্য বলা হয়। যেমন আমরা বলতে পারি তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন, তোমার পরিবারের সদস্য কে কে সদস্য থাকে। আমরা বলতে পারি বাবা, মা, ভাই, বোন। এখানে কিন্তু কোনো সংখ্যা উল্লেখ নেই, এটা একটি তথ্য কিন্তু পরিসংখ্যান নয়। আমরা যদি বলি বাবা একজন, মা একজন, ভাই 2জন, বোন 3জন, এভাবে যদি বলি তখন আমরা পরিসংখ্যান বলতে পারবো। অর্থাৎ সংখ্যাভিত্তিক তত্ত্ব হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ এবার উপাত্ত কাকে বলে? পরিসংখ্যানের এক একটি সংখ্যাকে উপাত্ত বলা হয়। যেমন 2, 5, 7, 3, 9, 10, 18, 20। অর্থাৎ মোট উপাত্তকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে কয়টি উপাত্ত রয়েছে আমরা যদি দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি উপাত্ত। অর্থাৎ মোট উপাত্ত এন সমান 8টি। আবার আমরা পরের ধাপে যাই, যে উপাত্ত হচ্ছে 4 প্রকার। উপাত্ত কত প্রকার? 4 প্রকার। প্রাথমিক উপাত্ত, যে উপাত্ত সরাসরি উৎস থেকে গৃহীত করা হয়, যেটা সরাসরি পাই সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। আরেকটি আছে মাধ্যমিক উপাত্ত, যে উপাত্ত পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত। যেমন আবহাওয়ার অফিস থেকে প্রাপ্ত উপাত্ত। আবহাওয়া অফিস থেকে যে উপাত্ত পাবো, যে তথ্য পাবো, সংখ্যাভিত্তিক তথ্য, সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। টেলিভিশন থেকে প্রাপ্ত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আমরা যদি খেলার খবর শুনি সেখানে যে উপাত্তটা পাবো টেলিভিশনে, সেটি হচ্ছে টেলিভিশন থেকে প্রাপ্ত উপাত্ত। আবার যদি আমরা নিউজ পেপারে দেখি কে কত রান করেছে, সেখান থেকেও আমরা নিউজ পেপারের থেকে প্রাপ্ত হলো, এজন্য হচ্ছে নিউজ পেপার থেকে প্রাপ্ত উপাত্ত। অতএব আবার আমরা দেখতেছি যে বিন্যস্ত উপাত্ত। উপাত্ত যে 4 প্রকার, আমরা প্রাথমিক উপাত্ত পেলাম, মাধ্যমিক উপাত্ত পেলাম, এবার বিন্যস্ত উপাত্ত। যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রমে ও অর্ধক্রমে সাজানো থাকে, মানের ঊর্ধ্বক্রমে ও অর্ধক্রমে সাজানো থাকে, তাকে বলা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় ক্রমে সাজানো। 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে 18, 18-এর পরে 20, 20-এর পরে 34। এটা মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় ক্রমে, মানে বৃদ্ধি পেয়েছে। এবার মানের অর্ধক্রম মানে বড় থেকে ছোট্ট ক্রমে সাজানোতে মানের অর্ধক্রমে বলা হয়। এখন অবিন্যস্ত উপাত্ত, যে উপাত্ত কোনো ক্রমে সাজানো থাকে না, যেমন 35, 33, 25, 20, 40, 23 ইত্যাদি, এটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এগুলো সাজানো আছে মানে ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে, আর এগুলো কোনো ক্রমেই সাজানো থাকবে না, ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে কোনো ক্রমেই সাজানো থাকবে না, সেটাকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আরেকটি উপাত্ত সম্পর্কে জানবো, তা হচ্ছে প্রশ্নের জন্য আমরা প্রশ্নে দেখে থাকি শ্রেণী বিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোকে নির্দিষ্ট ব্যবধানে শ্রেণীভুক্ত করে গণসংখ্যার সারণীতে উপস্থাপন করলে
উপস্থাপন করলেই সেটা বলা হয়। যেমন নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে একটি অর্থাৎ ছক আকারে যেটা থাকবে, অর্থাৎ সারণী আকারে থাকবে, ছক আকারে থাকবে, সেটি হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্ত। সেটি হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্ত। এটি একটি শ্রেণী বিন্যস্ত উপাত্ত। আমরা বুঝতে পারলাম এখানে শ্রেণী বিন্যস্ত উপাত্ত যেমন শ্রেণী বিন্যস্ত করা রয়েছে এবং গণসংখ্যা রয়েছে, এটি শ্রেণী বিন্যস্ত উপাত্ত। এবার আমরা জানবো চলক। চলক হচ্ছে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলা হয়। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলা হয়। চলক আবার দুই প্রকার, বিচ্ছিন্ন চলক, যে সকল চলকের মান শুধু পূর্ণ সংখ্যা। এখন আমার পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা ভগ্নাংশ এবং দশমিক আকারে প্রকাশ করা যায় না বা নয়, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ বিচ্ছিন্ন চলক হচ্ছে যেমন 12, 13, 3, 6, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন চলকের উদাহরণ বুঝতে গেলে আমরা আরেকটু দেখি যে একটি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 10 জন আছে, 11 জন হতে পারে, 12 জন হতে পারে। এটা না 12.5, 13.5 এরকম কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা হবে না। একজন যদি চলে যায় একজনে যাবে, এটা এখানে ভগ্নাংশ বা দশমিক আকারে হবে না। পরিবারের সদস্য সংখ্যা 4 জন হতে 5 জন হতে পারে, একটা শিশু হলেও সে একজনকেই ধরতে হয়। একটি ম্যাচে একজন খেলোয়াড়ের গোল সংখ্যা, সে হাফ গোল দিতে পারে না, সে পূর্ণ গোল দিলে একটি গোল দিলে একটি, দুইটি গোল দিলে দুটি, অর্থাৎ খেলোয়াড়ের গোল সংখ্যাও একটি বিচ্ছিন্ন চলক। গাড়ি পার্কে রাখা হয়েছে, সেই গাড়ির সংখ্যা একটা চলে গেলে একটা, হাফ গাড়ি হবে না, এখানে একটা বোঝা যাচ্ছে। আবার বিচ্ছিন্ন চলকের উৎস কোথা থেকে আমরা পাবো? গণনাকের কাউন্টিং সংক্রান্ত, দোকানে বিক্রি হওয়া বইয়ের সংখ্যা, এটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। একটি বাসে যাত্রী সংখ্যা, এটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। মানুষ বা প্রাণী বস্তু গণনা, পরিবারের সদস্য সংখ্যা, এটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। একটি খামারে গরুর সংখ্যা, এটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। ঘটনা গণনা, একদিনে একটি এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনার সংখ্যা, এটি হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক। 1 ঘন্টায় একটি কল সেন্টারে আসা কলের সংখ্যা, এটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। ক্রীড়া ও গেমস সংক্রান্ত, ক্রিকেটের ব্যাটসম্যানের রান, যেমন সে 45 রান করতে পারে, 50 রান হতে পারে, সেটা ভগ্নাংশ হবে না, কিন্তু ভগ্নাংশ তো হবে না ক্রিকেট রান, এজন্য এটিও একটি বিচ্ছিন্ন চলক। ফুটবলের গোল সংখ্যা, একটি গোল, দুটি গোল বা 4টি গোল, 5টি গোল হবে। অর্থাৎ মনে রাখার কৌশল হচ্ছে বিচ্ছিন্ন চলক গোনা যায় কিন্তু ভাঙ্গা যাবে না, অর্থাৎ ভগ্নাংশ হবে না, দশমিক হবে না, সেটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। এবার অবিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝবো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সে ভগ্নাংশ হতে পারে, দশমিক হতে পারে, অযৌক্তিক সংখ্যাও হতে পারে। উদাহরণস্বরূপ মানুষের উচ্চতা 158.4 সেন্টিমিটার, 158.5 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার এরকম হতে পারে। মানুষের ওজন যেমন 56.3 কেজি বা 56 কেজি এরকম হতে পারে, এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। সময় 2 ঘন্টা 15 মিনিট, তারপরে 30.5 সেকেন্ড, এটাও হতে পারে। আবার দেখা যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে 30.2 ডিগ্রি সেলসিয়াস, 30.25 ডিগ্রি সেলসিয়াস, এটাও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পড়ে। বৈশিষ্ট্য যদি আমরা ধরতে যাই, নির্দিষ্ট একটি সীমার মধ্যে অসীম সংখ্যক মান গ্রহণ করতে পারে। সাধারণত দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটি, অর্থাৎ মান গণনা করে পাওয়া যায় না, বরং পরিমাপ করতে হয়। আবার পরিসংখ্যানগুলোকে সাধারণত ইন্টারভেল অথবা রেশিও স্কেলে মাপা হয়। মনে রাখার কৌশল হচ্ছে অবিচ্ছিন্ন চলক হচ্ছে মাপা যায়, গোনা যায় না, কারণ এর মান অসীম সংখ্যক হতে পারে, আবার ভগ্নাংশ গ্রহণ করতে পারে। শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বলতে আমরা বুঝি যে কোনো শ্রেণীর উচ্চসীমা ও নিম্ন সীমার ব্যবধানই হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। যেমন একটি শ্রেণী বলতে হচ্ছে আমরা একটা শ্রেণী বোঝাই 5 থেকে 9,
5 থেকে 9 একটি শ্রেণী, এর শ্রেণী ব্যবধান হচ্ছে 5, অর্থাৎ শ্রেণী ব্যবধানে যে আমরা সূত্রের সাহায্যে বের করতে হয় উচ্চ সীমা বিয়োগ অর্থাৎ মাইনাস নিম্ন সীমা, অর্থাৎ উচ্চ সীমা হচ্ছে 9 বসিয়ে দিয়েছি আমরা, 5 হচ্ছে নিম্ন সীমা আর যোগ হচ্ছে 1, বিয়োগ করলে 4 যোগ 1, 4 আর 1 হচ্ছে 5, এটি হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এবং কেন্দ্রীয় প্রবণতা কাকে বলা হচ্ছে? উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় দিকে, যেমন 80, 85, 88, 82, 83 বিন্যস্ত আকারে সাজিয়ে পায় 80, 82, 83। এখন কেন্দ্রের দিকে যে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। যেমন 80-র পরে কত হয়? 82, 82-র পর 83। আমরা যদি 88 নিচে যাই তাহলে 85, 85 পর 83, মানে কেন্দ্রের দিকে প্রবণতা, এটা কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। আবার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, একটা গড়, একটা মধ্যক এবং একটি প্রসারক। আমরা জানলাম যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, গড়, মধ্যক এবং প্রসারক। এবার মধ্যক সম্পর্কে আমরা জানি কোনো পরিসংখ্যানে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল মান উপাত্তের সমান 2 ভাগে ভাগ করে তাকে বলা হচ্ছে মধ্যক। যেমন 8, 10, 18, 23 এবং 30, এখানে মধ্যক হচ্ছে 18। আমরা যদি মধ্যকের সূত্র হিসেবে করতে যাই, এখানে n = 5 যা বিজোড় সংখ্যা। আমরা মধ্যকের সূত্র দুটি পাবো, একটা বিজোড়ের ক্ষেত্রে, একটি জোড়ের ক্ষেত্রে। মধ্যক নির্ণয় করতে গেলে জোড় হিসেবে একটা মধ্যক নির্ণয় করা যাবে, একটি বিজোড় হিসাবে মধ্যক নির্ণয় করা, স্বাভাবিক নিয়ম অনুসারে মধ্যকের আমরা নির্ণয় করব n+1/2 তম পদ, এটা বিজোড়ের ক্ষেত্রে। n এর মান হচ্ছে কতটি? আমরা গণবো 1, 2, 3, 4, 5, 5টি রয়েছে। 5 যোগ 1, 5 আর 1 6, 6/2। যদি 6/2 দেই আমরা হচ্ছে কত? 6/2 দিলে হচ্ছে 3তম পদ। অতএব অনেকে 3তম পদ অ্যান্সার দিয়ে যায়। আমরা 3তম পদ খুঁজবো এখানে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে 18। এই 18তম পদে হচ্ছে আমাদের মধ্যক। এই 18টাই হচ্ছে আমাদের মধ্যক। এখন আমরা যদি দেখি যে 8, 10, 18, 20, 23 এবং 30, এখানে n = 6, যা অর্থাৎ উপাত্তগুলো 6টি রয়েছে, যা জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এই যে n/2 প্লাস n/2 অর্থাৎ /2 প্লাস 1তম পদ, এটি হচ্ছে মধ্যক /2, এটা এখানে হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র। এখন আমরা জানি যে 6/2 প্লাস 6/2 প্লাস 1 অর্থাৎ 6/2 হচ্ছে 3, 6/2 হচ্ছে 3 প্লাস 1 অর্থাৎ 3 এবং 4তম পদেই হবে আমাদের মধ্যক। এর এখানে 3তম পদ, প্রথমে 3তম পদ যদি আমরা দেই 1, 2, 3, 3তম পদ হচ্ছে 18। পরে যদি আমরা দিই 1, 2, 3, 4, 4তম পদ হচ্ছে 20। 20 আর 18 যোগ করলে আমরা পাই 38। 38কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের 19। এটা হলো আমাদের মধ্যক। আমরা শিখলাম জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় এবং বিজোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় শিখলাম। এখন প্রসারক, কোনো উপাত্তের যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রসারক, মানে যে সংখ্যাটি বারবার ব্যবহার হবে সেটি হচ্ছে প্রসারক। যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে যাই, এখানে যদি আমরা পাই যে 18, আরও একবার লিখলাম যেহেতু কোনো সংখ্যায় দ্বিতীয় 2বার নাই, যখন 18, এই 18 আছে এখানে 2বার, বেশিবার, প্রত্যেকটি আছে একবার করে, কিন্তু 18 আছে 2বার, এটি বেশিবার আছে, এজন্য এটি প্রসারক। এই প্রসারকের সূত্র আছে, আমরা প্রসারকের সূত্র আরও জানবো পরবর্তী ক্লাসে। আমরা এর বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর করে কিভাবে দিতে হয় সে নিয়েও আলোচনা